স্বাধীনতার 53 বা 54 বছর চলছে। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশের গণতান্ত্রিক দেশে 53 বছর যদি আমরা চিন্তা করি তাহলে বলা চলে যেটা নির্বাচন যদি গ্রহণযোগ্য নির্বাচন যদি বলা যায় তাহলে 91, তারপর 96, তারপর 2001, 2008 নির্বাচন। এটা নিয়ে আলাপ করতে চাই না, ওখানে কঠিন কারচুপি হয়েছে। যদি আমরা বলছি যে গ্রহণযোগ্য হয়েছে সেটা ভিন্ন কথা, কিন্তু 3টা নির্বাচন হয়েছে ভোটের নির্বাচন। ভোটের নির্বাচন বলতে যা বোঝায় সেটা আবারও বলছি, 1991, 1996 এবং 2001 সাল। কিন্তু বাংলাদেশে নানান ধরনের সরকার নানান সময় আসছে। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন সরকার কিভাবে আসে, অনেকগুলো সরকার আসে। যেমন আমরা যদি হাসিনার খালেদার সরকারগুলো ধরি তাহলে ওই যে 3টা টার্ম যেটা বললাম, ওই 3টা টার্মে তারা যেভাবেই ক্ষমতায় থাকেন না কেন ভোটের রাজনীতি বলতে যেটা বোঝায় সেটা। যেমন হাসিনা বাকি 2008 থেকে যে ছিল এগুলো ভোটের রাজনীতি না, এটাকে বলে চুরির রাজনীতি, জুলুমের রাজনীতি, ভোট চুরির রাজনীতি, এটাকে বলে গায়ের জোরে থাকার রাজনীতি, ইত্যাদি ইত্যাদি। তো ভোটের রাজনীতিতেই আলটিমেটলি হাসিনার খালেদা ক্ষমতায় ছিলেন। সর্বোচ্চ হলো 3টা টার্ম, 91, 96 এবং 2001। এছাড়াও আমাদের দেশে অনেক সরকার আসছে। দেশের ক্রান্তিকালে, দেশের ক্রাইসিসের সময় যান জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন, ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল, বিকজ তখনকার যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ছিল, যে সিচুয়েশন ছিল। কিন্তু উনি ক্ষমতা নিছেন মানে কি, উনি ক্ষমতায় বসেছেন ডাইরেক্ট, উনি রাষ্ট্রপতি হিসাবে দেশ চালিয়েছেন, ভালো কথা, এটা এক প্রকার সরকার। একই প্রক্রিয়ায় এরশাদ সাহেব সামরিক শাসন দিয়ে আসছেন, এটাও এক ধরনের সরকার বাংলাদেশে আমরা পেয়েছি। কারণ এই সময়গুলো তো পার হয়েছে, সময়গুলো তার বাতিল হয়নি। তারপরে যদি আরেকটা জায়গায় আসি, সেটা হলো একটা 111 সরকার। 111 সরকার, প্রেসিডেন্ট ছিল আলাদা, ইয়াজউদ্দিন সাহেব রাষ্ট্রপতি ছিলেন, তত্ত্বাবধায়ক সরকার বানানো হয়েছে, নেপথ্যে ছিল আর্মি, সামনে ছিল ফখরুদ্দিন সাহেবরা, পিছনে ছিলেন মঈনুল আহমেদরা। এটাও একটা সরকার। যেহেতু 2টা বছর ক্ষমতায় ছিলেন তারা, 2টা বছর রাজত্ব করেন, তারপরে নির্বাচন দিয়েছেন। কারণ 2 বছর থাকলে সেটাকে সরকার ধরা হবেই। 3 মাসের জন্য এসে নির্বাচন দিয়ে গেলে সেটাকে আমরা না হয় ওই সময় তত্ত্বাবধায়ক সরকার বলি। এরপর যদি আরেকটা সরকার বলি, সেটা হলো 2024 অগাস্টের আন্দোলনের পর যেটা আসলো, ইউনূস সরকার। অর্থাৎ ভাগ্যগুণে, মানে আমি মনে করি যে ইউনূস সাহেব দেশের ক্রাইসিসে আসছেন, হাল ধরেছেন, জনগণ তাকে সমর্থন করেছেন, কিন্তু ওনার ভাগ্যে এটা ছিল। কেননা উনি তো সামরিক শাসন দিয়ে আসেননি, কিন্তু আসছেন একটা খুবই খুবই খারাপ সময়ের মধ্যে। সেগুলো ব্যাখ্যা আগে পরে হয়েছে, স্বৈরাচারের দোসর এখনো তার পাশাপাশি বঙ্গভবনে থাকে, সেটা সেই আলোচনা করছি না। মানে আমাদের যে 53-54 বছরের যে সরকার, তার ভিতরে মাত্র 3টা টার্ম বলা চলে নির্বাচিত সরকার ছিল, ভোটের রাজনীতি করেছিল। এবং 3-5-15 বছর বাদ দিলে প্রায় আরো রাফলি 40 বছর, 40 বছর দেশে কোনো নির্বাচন হয়নি, সকল নির্বাচন। তার মানে হচ্ছে রাজনৈতিক দলরা কি নির্বাচন চায় না বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে কিনা। কেন বলছি আমি, আপনি ভোটের রাজনীতিতে যদি আমি বিশ্বাস করি তাহলে 5ই আগস্টের পর অনেকগুলো ঘটনা যদি আমরা মিলাই, 5ই আগস্টে শেখ হাসিনা চলে গেল, ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাড়িয়েছে তাকে। সময়ের ব্যবধানে আবার বিভিন্ন দলগুলো একটু ডিস্টেন্স মেনটেন করছে। তাহলে আমরা পরক্ষণে যখন দেখলাম যে রাষ্ট্রপতিকে অপসারণ করে সাংবিধানিক সংকট হবে, এই কথা যারা বলছেন, তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো? স্বৈরাচারকে সরানো হইল। তো স্বৈরাচার সরানো হইলে তাদের ডালপালা যা থাকবে সব সরাইতে হবে। ভোটের রাজনীতি যদি আমরা করি, ভোটের রাজনীতিতে যদি আমরা বিশ্বাস করি, দলীয় জনগণের বাইরে কিন্তু একটা ভালো ভালো সংখ্যার জনগণ আছে যারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। দলে দলে ভাগ করে দেওয়ার পর মিনিমাম 20-25% লোক থাকে, যে ভোটারগুলা থাকে 25%, 20-25% ভোট, সেগুলো তো ভোটের দরকার, সেই ভোটটাও তো তারা দিবে। কিন্তু তারা তো যদি এই ভোটটাকে প্রয়োজন মনে করত, তাহলে তো পাশাপাশি একই সময় হাসিনার পতনের পর যখন রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা করা হলো, তাইলে তো যারা ভোটের রাজনীতিতে বিশ্বাসী এমন কোনো দলের কি বলা উচিত ছিল যে রাজনৈতিক সাংবিধানিক সংকট হবে রাষ্ট্রপতিকে সরালে?
কারণ ওই যে 20-25% জনগণ যারা দলের সাথে সম্পৃক্ত না, তারা তো বিনা দলিলে চাচ্ছে রাষ্ট্রপতির অপসারণ হওয়া দরকার, সে স্বৈরাচারের দোসর। তাহলে ভোটের রাজনীতিতে তো বিশ্বাসী না তারা। কারণ তারা যদি মনে করে থাকে কোনো বড় দল যে রাষ্ট্রপতির পক্ষে থাকলে পরে এই ইস্যু বানাইয়া আমাকে অন্য কোনো শক্তি বসায় দিবে, আমি জানি না, বসাইতে পারলে পারতেও পারে, কিন্তু ভোটের রাজনীতিতে তো তারা বিশ্বাসী না। তাহলে আমি সুনিশ্চিত এই ভোটগুলো হারাবো কেন? এরপরে আবার যদি ভোটের রাজনীতির চিন্তা আমরা করতে চাই, সেটা কি, যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে, অর্থাৎ বা কেউ দলটাকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে। দল নিষিদ্ধ করতে পারুক কি না পারুক, দল নিষিদ্ধ করা গেল কি গেল না বড় কথা না, কিন্তু যারা বলবে যে নিষিদ্ধ করা আমরা চাই না, জনগণ করবে, তাহলে তো তারা ভোটগুলো হারাবে। এই কথা বলতে না গিয়ে তো নীরব থাকলেও পারে। অর্থাৎ তার মানে কি, ভোটের রাজনীতিতে বিশ্বাসী নয়। নাহলে কিভাবে চিন্তা করে যে আমি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে থেকে আমার নিজস্ব ভোট যা আছে তো আছে, অন্য ভোটগুলো আসবে আমি এটা কিভাবে আশা করি? তার মানে ভোটের রাজনীতিতে কি বিশ্বাসী নয়? যারা বলে যে এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকে কিনা, কথা তো অবান্তর। ভোটের রাজনীতিতে বিশ্বাসী হইতে হবে আগে। ভোটের রাজনীতির বিশ্বাসী হইতে হলে প্রি কন্ডিশন এই মুহূর্তে ইনক্লুসিভ নির্বাচন মানে পতিত সরকারকে ইনক্লুড করা। পতিত সরকারকে ইনক্লুড করতে চাইলে পরে ওই 20-25% ভোটার যারা আছে, যারা দলের সাথে সম্পৃক্ত না, নিঃসন্দেহে সেই ভোট পাবে না। তাহলে কি 20-25% ভোটটা কি প্রয়োজন নাই? তার মানে ভোটের রাজনীতিতে বিশ্বাসী নন। অন্য কোনো কারিশমায় নির্বাচনে যে মানে ক্ষমতায় যেতে চায় কিনা, সেটা তো কোনো রাজনৈতিক দল, বড় দল যারা এখন আছে, কোনো রাজনৈতিক দলের পক্ষে তো ওইভাবে নির্বাচন মানে ক্ষমতায় যাওয়া সম্ভব না। ওটা সম্ভব যদি ওই রকম পদ্ধতিতে কোনো সামরিক শাসন দিয়ে যদি কেউ আসে, সেটা তৃতীয় পক্ষ। রাজনৈতিক দলের ভিতরে এটা তো কখনোই সম্ভব না। যে ইউনূস সাহেব আজকে ক্ষমতায় আছে, সে বিভিন্ন দেশ ভিজিট করতেছে, কিচ্ছু আসে যায় না। কারণ এই দেশগুলো ভিজিট করতেছে সে 50 বছর যাবৎ। 40 বছর আগে যাদের সাথে সে চলাফেরা করছে, তারাই আজকে ওয়েস্টার্ন ব্লকের, ইউরোপে, আমেরিকার নানান জায়গায় রাষ্ট্রপতি, মন্ত্রী, তো পররাষ্ট্রমন্ত্রী, না আমলা, বড় আমলা। এটা এখন উনি যাচ্ছেন শুধু কি হিসাবে? বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে। নাথিং নিউ, হি ইজ কানেক্টেড উইথ অল অফ দেম ফর লাস্ট 40 years। তার পক্ষপাতিত্ব করতে আমি এখানে বসিনি। আমার কথা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে কিনা। ভোটের রাজনীতিতে বিশ্বাস করতো তাহলে ইনক্লুসিভ নির্বাচনের কথা আনতো না। কেননা সাধারণ জনগণ এই ভোটের এই ভোটগুলা তাদেরকে দিবে বা দিত। এটা বড় দলের পক্ষে ক্যাশ করা খুব সহজ ছিল যে না, ফ্যাসিজমকে অ্যালাউ করা যাবে না, ইনক্লুসিভ নির্বাচনের কথা এই মুহূর্তে বলা যাবে না, গুম খুন হত্যার বাহাজানি বিচার হয়েছে, এটার বিচার না করলে তারা নির্বাচনে আসতো না। তাদের ভোট তো আছেই। ইন এডিশন এই 20-25% ভোট তাদের কাছে চলে যেত। তাহলে ভোটের রাজনীতিতে বিশ্বাসী নন। এক সময় তারা এক অবলম্বন ধরেন। কিছুদিন আগে তারা অনেকেই বলেছেন সেনানিবাস নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, তাতে সেনাবাহিনীর বিপক্ষেও মানুষ কথা বলেছে, পক্ষেও এক শ্রেণীর কথা বলেছে। কিন্তু যে বিষয়বস্তুগুলোকে চিন্তা করে কথাবার্তা বলেছে, তাতে তো দেখা যাচ্ছে যে ইনক্লুসিভ নির্বাচনের কথা সেনাপ্রধানও বলছেন। তাই ইনক্লুসিভ নির্বাচন সেনাপ্রধান বলার পর যদি অন্য বড় দল বলে, সেনাপ্রধান তো আমি তাকে এখানে ইনক্লুড করছি না, উনি একটা সামরিক রেজিমেন্টেড ফোর্সের উনি দেশের ক্রান্তি লগ্নে দায়িত্ব নিয়েছিলেন, বলতে পারেন, সেটা তার বিষয়। পারেন কি পারেন না সেই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু রাজনৈতিক দলতে তো ভোটে সেনাবাহিনীর প্রধান তো ইলেকশন করবেন না, কিন্তু রাজনৈতিক দলের তো ইলেকশন করে ক্ষমতায় আসতে হবে। তাহলে ইলেকশন করে ক্ষমতায় আসতে হলে এই 20-25% ভোটার তো তামাশা নয়, এটা বিগ ভলিউম। তাহলে কি তারা ভোটের রাজনীতিতে বিশ্বাসী নন? ইট ইজ প্রি কন্ডিশন। আপনার যে দলের রাজনীতি করেন, আপনাদের প্রত্যেকের নিজস্ব ভোট আছে, কিন্তু তারপরে যদি আপনি ফ্যাসিজমের পক্ষে সুপারিশ করেন, আওয়ামী লীগের নিষিদ্ধ করা যাবে না এইসব নিয়ে আলাপ করেন, ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, নাহলে নির্বাচন বিতর্কিত হবে, আপনি তাহলে কিসের উপর ডিপেন্ড করতেছেন? এই স্ট্যান্ডগুলো যারা নিবে যে ইনক্লুসিভ নির্বাচন প্লাস
বা দল নিষিদ্ধ করা যাবে না, জনগণ চিন্তা করবে, এইসব কথা বললে তো ওই ভোটগুলো আসবে না। তাহলে ভোট নেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই তো যারা নির্বাচন করবে সামনে, সবচেয়ে বড় দল, বিশেষ করে যে বড় দলটা, তারা তো ভোটে বিশ্বাসী কিনা তো আমার কাছে একটা সন্দেহ দেখা দিছে। ইট ইজ প্রি কন্ডিশন, ভোটে বিশ্বাসী হইতে হলে ফ্যাসিজম বিরোধী থাকতে হবে এই মুহূর্তে। কেননা দলের সাথে সম্পৃক্ত যে জনগণগুলা, সেগুলোকে বাদ দিলে অন্য যে জনগণগুলা থেকে যায়, তাদের যদি 20 থেকে 25% বলছি, 20% যদি হয়, 15% যদি হয়, এটা বিশাল ভোট। সুতরাং ফ্যাসিজমের পক্ষে থেকে, কিংবা ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে থেকে, কিংবা ইনক্লুসিভ নির্বাচন না করলে পরে নির্বাচন নিয়ে বিতর্ক হবে, এই সমস্ত ইস্যুতে যারা ওটা করতে চান, তারা কি ভোটের রাজনীতিতে বিশ্বাসী? তাহলে কি এই 15, 20, 25% ভোটকে কেউ কি অবহেলা করতে পারে? সুতরাং এটা এখন কোশ্চেন মার্ক, যে যারা সামনে নির্বাচন করতে চায় এবং নিশ্চিত যারা নির্বাচন করলেই ক্ষমতায় যাবে, তাহলে তারা এই 15 থেকে 20% বা 25% বা 20%ই ধরলাম, এই ভোটার কিন্তু একটা বিশাল ভোট। সুতরাং এই ভোটটা যাদের দিকে যাবে সেটা কিন্তু বিশাল টার্নিং পয়েন্ট হতে হবে। কাজেই বড় দল বিধায় নিশ্চিত হয়ে বসে থাকবেন, সেটা আমার কাছে মনে হয় চিন্তা তাদের ভাববার ব্যাপার আছে। কেননা ইউনূস সরকার নিরপেক্ষ থাকবেন কি থাকবেন না, এই সমস্ত বিতর্ক বাদ দিয়া ভোটের রাজনীতিতে বিশ্বাসী, এবং সেই জন্য এই ভোটগুলা পাইতে হইলে যে ফর্মুলাটা আমি বললাম, সেই ডায়ালগ না দেওয়া পর্যন্ত ধরে নিতে হবে ভোটের রাজনীতিতে তারা বিশ্বাসী না। আমি আবারও বলছি, মাত্র 16 বছর নির্যাতন করার পর যে ফ্যাসিবাদ সরকার চলে গেছে, তার ইনক্লুসিভ নির্বাচনের কথা, তার দল নিষিদ্ধ করা যাবে কিনা সেটা জনগণ দেখবে, কিংবা রাষ্ট্রপতি গভর্নমেন্টের সাংবিধানিক সংকট হবে, কিংবা কখনো রেজিমেন্টেড ফোর্সের দিকে গুরুত্ব দেওয়া, কিংবা তৃতীয় পক্ষ আপনাদেরকে বসিয়ে দেবে, কিভাবে? আপনাদের বসার কোনো সুযোগ নাই যারা ভোটের রাজনীতি করে আসবেন। সুতরাং বিষয়টা অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার। ভোটের রাজনীতিতে বিশ্বাসী হতে হলে ফ্যাসিজম বিরোধী স্ট্যান্ড থাকতে হবে, ইনক্লুসিভ নির্বাচন এই মুহূর্তে পরিত্যাগ করতে হবে। এর মানেই না তারা যখন সময় হবে নির্বাচন করবে, আর নির্বাচন কমিশন যদি নির্বাচন দেয় তারা অংশগ্রহণ করতে পারে, করবে। কিন্তু আপনার আমার স্ট্যান্ড কেন ওটার পক্ষে? ভোট হারাবেন, ভোটের রাজনীতির বিশ্বাসী কিনা প্রমাণ করতে হবে। সুতরাং কেউ সামনে বলার সুযোগ নেই, এটা বিরাট অঙ্কের ভোট, কিন্তু বড় দল থেকে সরে যাওয়ার সম্ভাবনা প্রায় 100 ভাগ নিশ্চিত হয়ে যাচ্ছে। সুতরাং ভোটের রাজনীতি করতে হলে আমরা বড় দলের কাছ থেকে আশা করব আপনাদের এই ভোটগুলা নিশ্চিত করেন, 15, 20, 25% ভোট যারা ফ্যাসিজম বিরোধী দাঁড়িয়ে আছে, যারা কোনো দলের সাথে সম্পৃক্ত না, এটা আপনাদেরকে সুনিশ্চিত করতে হবে। তবেই আপনাদের নির্বাচনে বিজয় সুনিশ্চিত।